গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন পাঞ্চালিকাদের লেখা গল্প সব ভুতুড়ে অদ্ভুতুড়ে। শুরু করছে আমাদের আজকের নিবেদন সব ভুতুড়ে অদ্ভুতুড়ে। প্রায় মধ্যরাত বা তার কিছু বেশিই হবে। রাস্তা ফাঁকা হওয়ার দরুন হাইওয়ে দিয়ে ঝড়ের গতিতে গাড়িটা চলছে। মাঝে মাঝে কয়েকটা বিশালাকার মালবাহী গাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চলে যাচ্ছে গাড়িটার। নিস্তব্ধ অন্ধকার রাস্তাটার বুক চিরে ল্যাম্পপোস্টের আলোগুলো যেন এক অপার্থিব মায়ার সৃষ্টি করেছে চারপাশ জুড়ে। তার মধ্যে পিছনের গাড়িগুলোর যান্ত্রিক শব্দ উস্কে দিচ্ছে তাদের অভিসন্ধি। গাড়ির মধ্যে রেডিও চলছে, তার সঙ্গে চলছে কিছু খুনসুটি, আদর, আচমকা কাছে টেনে নেওয়া। হঠাৎ একটা তীব্র আওয়াজ রাতের শান্ত নিস্তব্ধতাকে একেবারে ছিন্ন করে দেয়। চোখ ঝলসানো আলো আর ধাতব আঘাত গাড়িটাকে গ্রাস করে ফেলে। গাড়িটার সাথে থাকা মানুষগুলোও যেন তলিয়ে যেতে থাকে অন্ধকারে। যেন প্রচণ্ড যন্ত্রণার পরে এক অতল ঘুমের স্পর্শে হারিয়ে যায় সমস্ত মুহূর্ত। তারপরেই আবার সব নিস্তব্ধ, ঠিক যেন মহাপ্রলয়ের পরে শান্ত সমুদ্র। রিয়া এবং সৌনক সদ্য বিবাহিত দম্পতি, এক অবশ্যই কর্মরত। বলা বাহুল্য চাকরি সূত্রেই তাদের আলাপ, প্রেম এবং পরিণয়। বিয়ের জন্য কলকাতায় এসেছিল দুজনে। রিয়া ও সৌনক দুজনেরই আদি নিবাস কলকাতা। ওদের পড়াশোনা এবং কর্মক্ষেত্র অবশ্য বাইরে, তবু কলকাতার জন্য দুজনের মানেই একটা আলাদা ভালো লাগা, বলা ভালো ভালোবাসা আছে। আজ ওদের ফিরে যেতে হচ্ছে আবার। সেই সারাদিন কাজ, অচেনা ভাষা, অচেনা লোকজন, তার মধ্যেই মানিয়ে নেবার চেষ্টা। যদিও বিয়ের এক সপ্তাহের মধ্যেই ফিরে যেতে ইচ্ছে করছিল না ওদের, তবুও চাকরি ক্ষেত্রে তো আর অনন্তকাল অবসর নেওয়া সম্ভব নয়। তাই আজই ওদেরকে ফিরে যেতে হচ্ছে ধানবাদের উদ্দেশ্যে। সেখানকার একটি নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ওরা। ওদের বিয়েতেও তাই তেমন কোনো বাধাবিঘ্ন আসেনি দুই পরিবার থেকে। ছেলেমেয়েরা বড় হয়েছে, নিজেরা সফল হয়েছে, তাই খুব ধুমধাম করেই বিয়েটা হয়েছে ওদের। রিয়ার শ্বশুরবাড়ির কেউই আজ ওদের আসতে দিতে চাইছিলেন না। বিশেষ করে রিয়ার শাশুড়ি মানে সৌনকের মা। একেই মোটে সপ্তাহখানেকের ছুটি নিয়ে এসেছে দুজন। তার উপর বাড়ি থেকে বেরোতে ওদের বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছিল। সবার সাথে হৈ হৈ করে খেয়ে দিয়ে যখন শেষমেশ ওরা বেরোলো, তখন প্রায় রাত 10:40। তাই সৌনকের মা বাবা কিছুতেই এত রাতে রিয়াকে সঙ্গে নিয়ে ওদের ড্রাইভ করে যেতে দিতে রাজি হচ্ছিলেন না। আসলে সৌনক কিছুটা জোরই করেছিল। রিয়াকে রাতে শহর দেখানোর ইচ্ছে তার বহুদিন। সেই মতোই রাত হলেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল দুজন। কাল রবিবার, ছুটির দিন। তাই ওখানকার যে ফ্ল্যাটে ওরা থাকে সেখানে গিয়ে একদিন রেস্ট নিয়ে পরের দিন থেকে কাজে জয়েন করবে। হাইওয়ে ধরে ছুটে যাচ্ছে ওদের গাড়ি। টুকটাক দাম্পত্য বিজড়িত হাসি ঠাট্টা আদুরে খুনসুটি করতে করতে তীব্র গতিতে ছুটে চলছে ওদের গাড়িটা। রিয়া গাড়ির জানালা দিয়ে একবার করে বাইরের দিকে তাকাচ্ছে, আর একবার করে নিজের সদ্য বিয়ে করা বরের অবাধ্য দুষ্টুমিকে সযত্নে প্রশ্রয় দিচ্ছে। রাতের শহর আলো আধারি, ভীষণ ভালো লাগায় ঘিরে আছে ওকে সমস্ত কিছু। বিয়ে থেকে এই কদিন যেন স্বপ্নের মতোই কেটেছে ওর জীবনে। আর সৌনকের সাথে এমনভাবে কোনো রাত যে ও কাটাবে তাও কোনো দিন ভাবেনি। এরই মধ্যে গাড়িতে থাকা রেডিওটা চালালো সৌনক। সঙ্গে সঙ্গে বেজে উঠল ঘোরাও তো চ্যানেলটা। কথাটা বলে রিয়া নিজেই রেডিওর চ্যানেলটা ঘোরাতে শুরু করে দিল। সৌনক জিজ্ঞেস করলো, কেন এখন আবার কি হবে? ভালোই তো গানটা হচ্ছিল। আহা, রাজেশ খান্নার লিপে সেই সময়কার গান, তুমি আর কি বুঝবে। রিয়া ততক্ষণে রেডিওতে রেট্রো চ্যানেলটা পেয়ে গেছে। রেডিওতে তখন একটি পুরুষের কণ্ঠস্বর। হ্যালো বন্ধুরা,
ঘড়িতে এখন ঠিক রাত 12টা, আর আমি আরজে সম্রাট নিয়ে এসেছি আপনাদের জন্য আপনাদের প্রিয় অনুষ্ঠান মধ্যরাতের আড্ডা। ভলিউমটা একটু বাড়িয়ে দাও তো। প্রত্যেক শনিবারের মতো এবারেও নিয়ে এসেছি গায়ে কাটা দেওয়া 3টি অদ্ভুত গল্প। কি ভয়ের দুনিয়ায় পা রাখার জন্য তৈরি তো? তাহলে চলুন শুরু করি আজকের প্রথম গল্প। গল্পটি পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা বন্ধু নীলাঞ্জন দে। গল্পের নাম ম্যানেকুইন। ওহ রিয়া, তোমার সেই বস্তা পচা ভূতের গল্প আবার? মুখ ভার করে সৌনক। শানু চুপ করো, গল্পটা শুরু হয়ে গেছে, শুনতে দাও না প্লিজ। গল্প শুনতে শুনতেই ওদের গাড়ি এগিয়ে চলল শুনশান হাইওয়ে দিয়ে। চাকরিটা শেষ অবধি পেয়েই গেল জুয়ান। যদিও খুব বড়সড় কাজ নয়, একটা খুব নামকরা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ, তবু এই তার জন্য অনেক। কতদিন হয়ে গেল হন্যে হয়ে কাজ খুঁজছে সে। এর আগে একটা খাবারের দোকানের কর্মচারী ছিল, কিন্তু কম মাইনে আর তার উপর মালিকের দুর্ব্যবহার কতদিনই বা সহ্য করা যায়। তাই সেবারে কাস্টমারের দোষের জন্য যখন মালিক তাকে অকথ্য গালাগাল দিতে লাগলো এবং তার সঙ্গে বাপ বাপান্ত করতে লাগলো, তখন আর কোনো কিছু না ভেবেই জুয়ান চাকরিটা ছেড়ে দিল। কিন্তু এদিকে তার অভাবের সংসারে তার বৃদ্ধ মা ফুল বিক্রি করে সংসার চালান। যাও বা জুয়ানের টাকায় তাদের সংসারটা একটু সুখের মুখ দেখেছিল, তার মধ্যে জুয়ান চাকরিটা ছেড়ে দিল। তাই এই কাপড়ের দোকানে চাকরি পেয়ে জুয়ান যেন হাতে চাঁদ পেল। তার উপরে মাইনেটাও অনেকটাই বেশি। শর্ত হিসাবে শুধু জুয়ানকে সপ্তাহে 4 দিন রাতে দোকানে থেকে যেতে হবে, আর বাকি দিনগুলোর জন্য অন্য একটি মেয়ে আছে। রাতে থাকার জন্য অবশ্য জুয়ানের কোনো অসুবিধা নেই, রাত্রে খাওয়ার ব্যবস্থাও ওরাই করে দেবে। মেক্সিকোর চিহুয়াহুয়া শহরের এক প্রান্তে একটি দোকান, লা মেরি। কনের পোশাক বিক্রি করে শতাব্দী প্রাচীন লা মেরি এই দোকানটি। দোকানে প্রথম দিন কাজ করতেই সেই একটি বিশেষ জায়গায় চোখ আটকে ছিল জুয়ানের। দোকানে ঢুকতেই একদম সামনে কাঁচের ঘেরাটোপে সাদা পোশাকে কনের সাজে সজ্জিত এক তরুণী পুতুল, ম্যানিকুইন। পুতুলটির নাম লা মেরিয়ালিটা। মানুষের সমান আকারের এই ম্যানিকুইনটার চুল থেকে চোখ, কান, নাক, ঠোঁট, হাত, পা, এমনকি গলার ভাঁজগুলোও অস্বাভাবিক রকমের স্বাভাবিক। আঙুলের ছাপ, বুড়ো আঙুল আর তর্জনীর মাঝের ফাঁকের কুচকানো রেখা, এমনকি পায়ের শিরাগুলোও আসল মানুষের মতো। ম্যানিকুইনটিকে দেখে আরও অবাক হয় জুয়ান। আজকাল প্রায় সারাদিনই ওই পুতুলটার দিকে তাকিয়ে থাকে জুয়ান। ত্বকের ওপর নিখুঁতভাবে হাজার হাজার ভাঁজ আনা, কালচে নীল শিরা, হাতের তালুর ভিতরের দিকে নিখুঁত গভীর অগভীর রেখা, আর সবথেকে আশ্চর্যের হলো চোখটা অবিশ্বাস্য রকমের জীবন্ত। কেমন যেন অদ্ভুত তার চাহনি। যতবারই জুয়ান তার চোখের দিকে তাকিয়েছে, মনে হয়েছে এক তীব্র চাহনি জুয়ানের শরীরের ভিতর অবধি পৌঁছে যাচ্ছে। এতটা নিখুঁতভাবে একটা পুতুলের মধ্যে মানুষের দেহের সমস্ত বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তোলা পরমেশ্বর যিশু ছাড়া আর কোনো শিল্পীর পক্ষে সত্যিই কি সম্ভব? আজ রাতে দোকানেই থাকতে হবে জুয়ানকে। সন্ধ্যে থেকে দোকানে বেশ ভিড় ছিল আজ। পরিবারের সঙ্গে অনেক কনেই আজ এসেছিল তাদের বিয়ের পোশাক বেছে নিতে। অনেকে আবার নতুন ডিজাইনের পোশাক অর্ডার দিয়ে গেল তাদের। হবু বরেরাও এসেছিল তাদের জীবনের এই বিশেষ দিনটির জন্য স্যুট বাছাই করতে। আজ এক অদ্ভুত জিনিস লক্ষ্য করল জুয়ান। তাদের দোকানের সেই বিশেষ ম্যানিকুইনটির গায়ে খুব সুন্দর কারুকার্য করা একটি গোলাপি সাদা রঙের কনের পোশাক পরানো ছিল। 2 দিন হয়েছে জুয়ান কাজে এসেছে এবং এসে পর্যন্ত সে এই পোশাকেই দেখছে ম্যানিকুইনটিকে। আজ এক হবু কনে তার পোশাক বাছাই করতে এসেছিল দোকানে, কিন্তু কিছুতেই তার কোনো ডিজাইন পছন্দ হচ্ছিল না। বিয়ে তো আর বারবার হবে না, তাই খুব স্বাভাবিকভাবেই সে নিজের বিয়ের দিনে সব থেকে সুন্দর পোশাকটিকে নিজের জন্য বাছতে চেয়েছিল। জুয়ান তাকে বিভিন্ন ডিজাইন দেখিয়েই চলেছিল, কিন্তু সেই মেয়েটি প্রতিটি পোশাকই বাতিল করে দিচ্ছিল। অবশেষে মেয়েটি চোখ গিয়ে আটকালো দোকানে থাকা সেই ম্যানিকুইনটির দিকে। দেখেই যেন মুগ্ধ হয়ে গেল সে। ম্যানিকুইনটির দিকে তাকিয়ে সে জুয়ানকে বলল ওই পোশাকটিই চাই সে। কিন্তু জুয়ান ম্যানিকুইনটির গা থেকে পোশাকটি খুলতে গেলেই
দোকানের একজন পুরনো কর্মচারী লিউকা তার দিকে রীতিমতো তেড়ে এসে জিজ্ঞেস করে, এ কি করছো জুয়ান? মেরিয়ালিটার গায়ে হাত দিচ্ছ কেন? জুয়ান ভীষণ অবাক হয়ে যায়। লিউকা এমনভাবে কথাটা বলল যেন জুয়ান সর্বসমক্ষে কোনো নারীর শরীরে হাত দিয়ে ফেলেছে, যেন মেরিয়ালিটা কোনো ম্যানিকুইন নয়, সত্যিকারের মেয়ে। জুয়ান লিউকাকে জানায় খদ্দেরের অন্য পোশাক পছন্দই হচ্ছে না, শুধু এটা ছাড়া। কিন্তু খদ্দেরের কথা শুনেও লিউকা বেশ কড়া সুরেই জুয়ানকে বলে, দেখো ছেলে, তুমি এই দোকানে নতুন এসেছো, তাই তোমাকে প্রথমবার বলছি, মেরিয়ালিটার গায়ে কোনো পুরুষ স্পর্শ করে না। ওর পোশাক পরিবর্তনের জন্য এখানে মহিলা কর্মচারী আছে, তাছাড়া আমি আছি। আর জনসমক্ষে ওর পোশাক পরিবর্তন করা হয় না। গভীর রাতে পোশাক পরিবর্তনের সময় চারিদিকে পর্দা টেনে দেওয়া হয়, আর পোশাক পরিবর্তনের জন্য নিযুক্ত একজন কর্মচারী ছাড়া সেই ঘেরাটোপে আর কেউ প্রবেশ করে না, দোকানের বাকি কর্মচারীরাও না। কথাটা মনে রাখবে। আশ্চর্য, পৃথিবীর সমস্ত দোকানেই ম্যানিকুইনদের পোশাক পরিবর্তন জনসমক্ষেই হয় এবং সেখানে পুরুষ বা মহিলা কর্মী হিসাবে আলাদা কোনো বাজ বিচার থাকে না। তবে এই ম্যানিকুইনটিতে বিশেষ এমন কি আছে যার জন্য নিয়মের এত ঘেরাটোপ? গভীর রাতে পোশাক পরিবর্তনের কারণটাই বা কী? জুয়ান অবাক হয়ে মেরিয়ালিটার দিকে তাকিয়ে থাকে। ম্যানিকুইনটা এখন তার দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। কি দারুণ হৃদয় বিদারক সেই চাহনি! জুয়ান বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, যেন অন্যদিকে মুখ ঘুরিয়ে বেঁচে যায় সে। রাত 10টার পর থেকে দোকানে ভিড়টা অনেক কমে যায়। হাতে গোনা একজন বা দুজন খদ্দের থাকে ওই সময়টায়। এই দুদিনেই জুয়ানের সঙ্গে দোকানের নিরাপত্তারক্ষী মিরাজের বেশ ভাব হয়েছে। মিরাজের জুয়ানের বয়সী একটি ছেলে ছিল, নাম দিয়েগো। খুব মিশুকে স্বভাবের ছেলে, কিন্তু সবই অদৃষ্ট। না হলে ওই বয়সের একটা ছেলে ছাদ থেকে ঝাঁপিয়ে কোনোদিন আত্মহত্যা করে? জুয়ানকে দেখার পর থেকেই মিরাজের দিয়েগোর কথা মনে পড়ে, তাই জুয়ানকে খুবই স্নেহ করে মিরাজ। এদিকে 11টা বেজে যাওয়ায় জুয়ান আর মিরাজ একসাথে খেতে বসে যায়। আজ জুয়ানের দোকানে থাকার কথা, যদিও রাতের দিকে দোকান বন্ধ থাকে। তবু এই দোকানের নিয়ম রাতে অন্তত একজন কর্মচারীকে দোকানের মধ্যে থাকতেই হবে। খেতে খেতে নানা রকম কথা হচ্ছিল মিরাজ আর জুয়ানের। জুয়ানের হঠাৎ সন্ধ্যাবেলায় ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়তেই সে মিরাজকে তার আসল কারণ জিজ্ঞেস করে বসল। কিন্তু সেই কথা জিজ্ঞেস করতেই আর এক বিপত্তি। মিরাজের মতো অমন ভালো হাসি খুশি গোছের মানুষটা হঠাৎ রেগে গেল জুয়ানের ওপর। মিরাজ বলল, জোয়ান, সব কিছুতে বেশি কৌতূহল দেখানো ভালো নয়। তুমি ওই ম্যানিকুইনটার ধারে কাছে একটু কমই যেও। আমাকে দেখছো তো, খুব দরকার ছাড়া দোকানের ভিতরে কখনো যাই আমি? মিরাজ একটু দমে গেলেও সন্দেহটা তার আরও দ্বিগুণ বেড়ে গেল। কিছু অনভিপ্রেত ঘটনা তো আছেই ওই পুতুলটার সঙ্গে, যার জন্য দোকানের সব পুরনো কর্মচারীরা এই বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু কি সেটা? আসল রহস্যের কথা জানতে হলে ফিরে যেতে হবে 1930 সালের ফেব্রুয়ারি মাসে। কোনো এক অজ্ঞাত কারণে মাসখানেকের জন্য হঠাৎই বন্ধ হয়ে যায় দোকান। তারপর আবার যখন ঝাঁপ খোলে, শোরুমের কাঠের তৈরি পুরনো পুতুলটির বদলে এক নতুন মোমের পুতুল বসান মালিকপক্ষ। সেই বছরেই 25শে মার্চ। কিন্তু ম্যানিকুইনটিকে দেখে কারোরই নিছক পুতুল বলে মন মানতে চাইবে না। এতটাই নিখুঁত যেন কোনো মানব শরীরের উপর মোম ঢেলে সংরক্ষণ করা হয়েছে সেই দেহ। মুখের গড়ন অপরূপ। পুরনো খদ্দেররা চমকে যান ম্যানিকুইনটিকে দেখে। হুবহু দোকানের মালিকের মেয়ে। সেই এক মুখের গড়ন, গায়ের রং, উচ্চতা, এমনকি চোখের মণির রংটাও একই। রূপসী মেরিয়ালিটা স্পারজাক আগেও দোকানে মাঝে মাঝে আসত। সুন্দরী এবং মিষ্টিভাষী হওয়ার কারণে দোকানের কর্মচারী থেকে খদ্দেররা সবাই তাকে খুব পছন্দ করতেন। কিন্তু নতুন করে দোকান খোলার পর থেকে মালিকের সেই অপরূপা সুন্দরী মেয়েকে আর দোকানে আসতে দেখা যায়নি। কিন্তু তার বদলে সর্বক্ষণের জন্য দোকানে এসেছে হুবহুই তারই আদলে গড়া একটি মোমের পুতুল, ম্যানিকুইন লা মেরিয়ালিটা।
মৃত্যুর খবর সচরাচর চাপা থাকে না, তাই দ্রুত ছড়িয়ে পড়ে আর এক নতুন কাহিনী। শহরবাসী জানতে পারে ম্যানিকুইনটি দোকানে আনার মাসখানেক আগে নিজের বিয়ের রাতে ব্ল্যাক উইডো নামে এক বিষাক্ত মাকড়সার কামড়ে মারা যায় যুবতী মেরি আলিটা। শহরে দ্রুত রটে যায় দোকানের কাঁচ ঘেরা পুতুলটি নিছকই একটি সাধারণ পুতুল নয়। সংস্কারাচ্ছন্ন শহরবাসী বিশ্বাস করেন দোকানের মালিক এবং তার স্ত্রী তাদের মেয়ের মৃতদেহ মমি করে দোকানের মধ্যে রেখে দিয়েছেন। জুয়ন অবশ্য এইসব ঘটনার কোনো কিছুই জানে না। মিরাজের সঙ্গে কথা শেষ করে চটপট খেয়ে নিয়ে সে দোকানের ভিতরে ঢুকে যায়, আর মিরাজ বাইরে থেকে দোকান বন্ধ করে দেয়। দোকানটা বেশ বড় মাপের। নিচের তলায় দুটি ঘর আর একটি চেঞ্জিং রুম। এই ঘরটি সাধারণত খদ্দেররা ব্যবহার করেন পোশাক পরিবর্তনের জন্য। প্রতিটি ঘরই আয়তনে বড়। জুয়ন চেঞ্জিং রুমে ঢুকে সোফায় শুয়ে পড়ে। রাত্রে সে এখানেই ঘুমিয়ে পড়ে। ঘড়িতে তখন রাত 12:05। রাস্তাঘাট সবই প্রায় নিশ্চুপ হয়ে গেছে এতক্ষণে। একটা ম্যাগাজিন পড়তে পড়তে কখন যেন চোখে ঘুম নেমে আসে তার। হঠাৎ কান্নার আওয়াজ। এই মাঝরাতে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে? ঘুমটা ভেঙে যায় জুয়ানের। ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। একটা মেয়ের কান্নার আওয়াজ বলেই তো মনে হচ্ছে। আচমকা ঘুম ভাঙায় প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও জুয়ান এখন পরিষ্কার একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে সে, তাও দোকানের ভিতর থেকে। কিন্তু তা কিভাবে সম্ভব? এই দোকানের ভিতরে সে ছাড়া তো আর কোনো জীবন্ত প্রাণ নেই নাকি? জুয়ান যা ভাবছে তা যদি সত্যি হয় তবে তো ভয়ে রক্ত জল হয়ে যাওয়ার উপক্রম হয় তার। কিন্তু না, আগে থেকে এত ভয় পেয়ে নিজের ক্ষতি করার চেয়ে আসলে কি হচ্ছে তা জানতে হবে। এই ভেবে ঘরের আলোটা জ্বালায়। এই ঘরে অস্বাভাবিক কোনো কিছুই চোখে পড়ে না তার। ফুপিয়ে ফুপিয়ে কান্নার করুণ শব্দ এখনও কানে আসছে জুয়ানের। এবার পাশের ঘরের আলো জ্বালিয়ে জুয়ান দেখে সাদা সাদা বিয়ের পোশাকগুলি সারি দিয়ে ঝুলছে। সব কিছু একেবারে গোছানো, যেমনটা শোবার আগে সে দেখে গেছিল। এবার পাশের ঘরের আলোটা জ্বালায় জুয়ান। সবার আগে চোখ পড়ে সেই অপরূপা সুন্দরী পুতুল মেরি আলিটার দিকে। তারপর ঘরের এদিক ওদিক সব ভালো করে দেখে জুয়ান। মনে মনে নিশ্চিন্ত হয়, যাক, তাহলে সব কিছু ঠিকই আছে। নির্ঘাত স্বপ্ন দেখছিল সে। কিন্তু আলোটা নিভিয়ে ফিরে আসতে যাবে এমন সময় জুয়ানের কানের পাশে কেউ খুব মিষ্টি কণ্ঠে বলে ওঠে, যেও না জুয়ান, আমার কথা বলার কেউ নেই। একটা ঠান্ডা চোরা স্রোত জুয়ানের সমস্ত শীতদাঁড়া বেয়ে নেমে যায়। ঘাড়ের কাছে নিঃশ্বাসের ঠান্ডা বাতাস তখনও টের পাচ্ছে সে। কাঁপা কাঁপা গলায় জুয়ান বলে, কে কে? ভয় পেও না জুয়ান, আমি মেরি আলিটা। পিছন ফিরে না তাকিয়েই কথাটা শোনে জুয়ান। কি 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 চাই আমার থেকে? জুয়ান জিজ্ঞেস করে। আমার পোশাকের কলারে লাগানো মুক্তগুলো ছিঁড়ে পড়ে গেছে, দেখো, ওগুলো লাগিয়ে দাও না। আজ কেউ আমার পোশাক পাল্টে দিল না কেন? কথাগুলো শুনে এবার ম্যানিকুইনটার দিকে তাকায় জুয়ান। এতক্ষণ অন্ধকারেই দাঁড়িয়েছিল সে। এবার আলোটা জ্বালিয়ে দেখে সত্যিই পোশাকে লাগানো মুক্তগুলো ছিঁড়ে নিচে পড়ে আছে। বোধহয় কোনোভাবে সুতোটা ছিঁড়ে গেছে। জুয়ান সভয়ে ওগুলোকে কুড়িয়ে নেয়। তারপর ম্যানিকুইনটার কাছে এসে বলে, এগুলোকে এখন লাগানো যাবে না, সেলাই করতে হবে। আমি কি তোমার পোশাকটা পাল্টে দেব এখন? কোনো উত্তর পায় না জুয়ান। অদ্ভুত তো, এতক্ষণ তাহলে কে কথা বলছিল? মুক্তগুলোকে কুড়িয়ে নিয়ে একটি ড্রয়ারে রেখে আলোটা নিভিয়ে দিয়ে আবার ফিরতে যাবে, ঠিক তখনই সে শুনতে পায়, জুয়ান, আলোটা আর জ্বালিও না। আলো না জ্বালালে আমি দেখব কিভাবে? ভয়টা একটু কমেছে জুয়ানের। তোমার বাঁ দিকের শেলফটার কাছে যাও, দেখো ওর মাঝের ড্রয়ারে একটা মোমবাতি আর দেশলাই আছে।
কিন্তু আলোটা আমার মুখের ওপর ফেলো না। ম্যানিকুইনটার কথা মতো মোমবাতি খুঁজে পেয়ে সেটা জ্বালিয়ে টেবিলের উপরে রাখে জুয়ান। মোমবাতির আলোয় ঘরের মধ্যে এক অপার্থিব মায়ার সৃষ্টি হয়েছে, যেন মনে হচ্ছে সেই আলোর অস্তিত্ব এই পৃথিবীর বাইরের কোথাও। তোমার কথা বলো জোন। আমি তো সারাক্ষণ এখানে একইভাবে দাঁড়িয়ে থাকি, কেউ কথা বলারও নেই। ম্যানিকুইনের উজ্জ্বল নীলাভ চোখের দিকে তাকিয়েছিল জুয়ান। কথাগুলো শুনেই যেন চমক ভাঙল তার। আমার কথা? সেরকম কোনো কথাই নেই আমার। খুব সাধারণ পরিবারের ছেলে আমি। মাকে নিয়ে একার সংসার। এদিক ওদিক একটা ভালো কাজ খুঁজছিলাম, তারপর একজন এই দোকানের খোঁজ দিল। এখানে কাজটা পেয়ে যেতে খুব সুবিধা হয়েছে এখন। মায়ের একটা ফুলের দোকান আছে, তাতে কত টাকাই বা হয়। নিজেদের অভাবের কথা মনে পড়তেই চোখ দুটো চিকচিক করে ওঠে জুয়ানের। মা ছাড়া আলাদা করে কেউই কখনো তার সাথে সহানুভূতি সুরে কথা বলেনি, কেউ জিজ্ঞেসও করেনি তার নিচের কথা। আজ একটা ম্যানিকুইন এভাবে তার সাথে কথা বলছে ভেবে কেমন যেন অবাক লাগলো তার। মানুষের জীবন সত্যিই বৈচিত্র্যময়, কখন যে কি ঘটতে চলেছে আগে থেকে বলা যায় না। তোমার সঙ্গে কি হয়েছিল মেরিয়ালিটা? তুমি কি সত্যিই মোমের তৈরি একটি পুতুল? মোমের অল্প উজ্জ্বল আলো ছায়ায় জুয়ান পরিষ্কার দেখল ম্যানিকুইনের ঠোঁটের পাতা দুটো অল্প একটু ফাঁক হলো। সে শুনতে পেল এক করুণ কাহিনী পুতুলের মুখ থেকে। জানো জোন, এই দোকানের মালিক আমার বাবা, আর আমি ওনাদের একমাত্র মেয়ে। তাই খুব জাঁকজমক করে বাবা মা আর আমার দাদা আমার বিয়ে দিতে চান, কিন্তু সবই সেই মহান ঈশ্বরের ইচ্ছা। বিয়ের দিনই আমার মৃত্যু হয় একটা মাকড়সার কামড়ে। বাবা মা খুবই ভেঙে পড়েন। ঈশ্বরের প্রতি ঘৃণায় ওনারা এক জাদুকরের সাহায্য নেন। ওই জাদুকর ছিল শয়তানের পূজারী, গোপনে ডাকিনী বিদ্যা চর্চা করত সে। সেই আমার শরীরের ভেতর আমার হৃৎপিণ্ড, ফুসফুস আর বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রক্ত বের করে নেয়। তারপর আমার শরীরের ওপর উত্তপ্ত গলন্ত মোম ঢেলে দেয়। এইভাবে আমার শরীর সংরক্ষণ করে রাখে ওই জাদুকর। তারপরে গুপ্তবিদ্যার সাহায্যে প্রেতলোক থেকে আবার আমার শরীরে নতুন প্রাণ স্থাপন করে। আর তারপরের ঘটনা তো সবার চোখের সামনেই। এই দোকানটা আমি খুব ভালোবাসতাম, তাই বাবা আমাকে এখানে এনে রাখে। আর এভাবেই আমি মারা যাবার পরেও সর্বক্ষণ বাবার কাছেই থাকি। জুয়ান দেখল একটা মোমের পুতুলের চোখ জলে ভরে গেছে, যেন বুকের ভেতরটা এক অজানা ব্যথায় মোচড় দিয়ে উঠল তার। বুঝে উঠতে পারল না এই কষ্টটা আসলে কার জন্য হচ্ছে, একটা মোমের পুতুলের জন্য নাকি এক বন্দি আত্মার জন্য। সেই প্রাণোচ্ছল উজ্জ্বল নীল চোখের সেই মেয়েটার জন্য একগুচ্ছ স্বপ্ন নিয়ে যাকে চলে যেতে হয়েছিল এই পৃথিবী ছেড়ে। অথচ সে চলে যাওয়ায় তার কোনো দায় ছিল না। না জানি কত হাজার নতুন ইচ্ছে দিয়ে সাজানো তার দুনিয়াটা এখন এই একটা কাঁচ দিয়ে ঘেরা দোকানের এক কোণে বন্দি। আচ্ছা জোন, তুমি বিয়ে করনি এখনো? প্রশ্নটা শুনে হেসে ফেলল সে। তাদের এই অভাবের সংসারে দুজন মানুষের কোনো রকমে চলে যায়, এর মধ্যে অন্য কাউকে নিয়ে আসবেই বা কী করে? মুখে বলল, না, করিনি। তাহলে ভালোবাসো না কাউকে? এবার বেশ শব্দ করে হেসে ফেলল জুয়ান। একটা ম্যানিকুইন তাকে ভালোবাসার কথা জিজ্ঞেস করছে, ভাবা যায়? মাথা নেড়ে না বলে এবার সে জিজ্ঞেস করে, তুমি ভালোবাসতে তোমার হবু স্বামীকে? জুয়ান দেখে তার এই প্রশ্নে এতক্ষণের উজ্জ্বল চোখ দুটো কেমন যেন আস্তে আস্তে মেলান হয়ে গেল। মেরিয়ালিটা আস্তে আস্তেই বলল, হ্যাঁ, ভালোবাসতাম, খুব ভালোবাসতাম ওকে। বিয়ের আগের দিনও
কত কথা হলো ওর সাথে, তারপর এক লহমায় সব শেষ। কেঁদো না, যা হওয়ার তা তো ভালোর জন্যই হয়। মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে জুয়ান। জানো, আমি মারা গেছি শুনে ও খুব ভেঙে পড়েছিল। মাঝে মাঝে এই দোকানেও আসতো। আসলে সবাই তো আমার এই নতুন রূপটা দেখে ভাবে আমি ম্যানিকুইন। ও আমাকে ম্যানিকুইন ভেবে আমার সামনে দাঁড়িয়ে খুব কান্নাকাটিও করতো। খুব কষ্ট হতো তখন, জড়িয়ে ধরতে ইচ্ছে হতো খুব, বলতে ইচ্ছে করতো না না আমি যাইনি কোথাও, তোমার কাছেই আছি। আজ প্রথম কোনো পুতুলের চোখ থেকে জল পড়তে দেখে খুব মায়া হলো জুয়ানের। জিজ্ঞেস করলো, এখন আর আসে না? কই, দেখিনি তো এই কদিনে। ও একদিন এসেছিল ওর স্ত্রীকে নিয়ে, বাবার সাথে দেখা করে গেছিল। আর একবার আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনও খুব কষ্ট হয়েছিল, বারবার মনে হয়েছিল কি করে আমাকে ভুলে যেতে পারলো ও। কিন্তু পরে বুঝেছি, এই পৃথিবীতে যারা চলে যায় সময়টা একমাত্র তাদের জন্যই থেমে যায়। বেঁচে থাকতে হলে এগিয়ে যেতেই হবে। পৃথিবীতে সব কিছুরই পরিবর্তন হয়, এমনকি মৃতদেহেরও। অবাক হয়ে তাকিয়েছিল জুয়ান ম্যানিকুইনটার দিকে। একটা পুতুল তাকে আজ জীবনের চরম শিক্ষাটা দিয়ে গেল। সত্যিই তো, জীবন যুদ্ধে হেরে গিয়ে কত মানুষ তার মূল্যবান জীবন ছেড়ে চলে যেতে চায়, অথচ এমন কত মানুষ আছে যারা আরও বাঁচতে চায়, অথচ তাদের ভাগ্যের দোষে তাদের সেই ইচ্ছে কোনোদিনই পূর্ণ হয় না। জীবনটাকে পুরোপুরি পাবার আগে চিরতরে চলে যেতে হয়। আর যারা মেরিয়ালিটার মতো ব্যতিক্রমী, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে যারা লড়াই করে, তাদের প্রত্যেককেই অনন্তকাল ধরে এই যন্ত্রণা ভোগ করতে হয়। আচ্ছা, তুমি রোজ আকাশ দেখো জুন? কেমন উদাস শোনালো কথাটা। আকাশ? আকাশ আবার দেখার মতো একটা জিনিস হলো নাকি? বাস্তবের সঙ্গে লড়তে গিয়ে জুয়ানের মধ্যেকার প্রেমিক সত্তাটা কোথায় যেন হারিয়েই গিয়েছিল। মেরিয়ালিটার এই ধরনের প্রশ্নে তাই সে একটু অবাকই হলো। ধুত, তুমি যেন কেমন ভীষণ আবেগহীন। ওই যে আকাশ, কি সুন্দর, কখনো নীল, কখনো মেঘে ঢাকা। আমিও যদি ওই সাদা মেঘগুলোর মতো আকাশের বুকে উড়ে যেতে পারতাম। আচ্ছা, আমার সাথে এমন হলো কেন? দীর্ঘদিন বেঁচে থাকাও এক ধরনের শাস্তি, জানো জুন? গলার কাছটা আবার ধরে এলো মেরিয়ালিটার। জুয়ান এখন কি বলবে মেরিয়ালিটাকে? ইস, আরও কিছু বছর আগে কেন দেখা হলো না ওদের? জুয়ান তাহলে ঠিক আগলে রেখে দিত মেরিয়ালিটাকে। এত উচ্ছ্বাস, ঠিক যেন উদ্দাম নদীর মতো। অথচ তার কপালে এই পরিণতিই কি লিখেছিলেন ঈশ্বর? ঈশ্বর যদি আবার কোনো সুযোগ দেন, তবে ওর সমস্ত আয়ু মেরিয়ালিটার হোক। তোমার মায়ের কথা বলো জুন, কেমন মানুষ তিনি? মায়ের কথা যত বলবো ততই কম বলা হবে গো। বাবা চলে যাওয়ার পরে মা একা হাতে বড় করেছেন আমায়। একটা ছোট ফুলের বাগান আছে আমাদের, ফুল বিক্রি করেই চলেছে আমাদের। আমিও টুকটাক কাজ করতাম, আর তার সাথে পড়াশোনা করতাম। মা খুব ভালো রান্না করতে পারেন জানো। তোমাকে দেখলে খুব খুশি হতেন মা, খুব পছন্দ হতো তোমাকে। তুমি এত সুন্দর, এত মিশুকে। মেরিয়ালিটা লজ্জা পেল কথাটা শুনে। এই প্রথম জুয়ান একটা ম্যানিকুইনকে লজ্জা পেতে দেখল। লজ্জা পেয়ে ওকে যেন আরও সুন্দরী লাগছে। কি যে হচ্ছে জুয়ানের সাথে আজ! এতদিন নিজেকে আবেগহীন, বাস্তববাদী বলে জানত সে।
আজ একটা ম্যানিকুইনের জন্য বুকের ভেতরটা এমন করছে কেন? তবে কি তুমি যে কি বলো না জন, আমাকে দেখে ভালো লাগার কি আছে? আমি তো একটা ম্যানিকুইন। সকাল তো হতে চলল, আমি তবে এবার গিয়ে ঘুমাই মেরিয়ালিটা। দীর্ঘক্ষণের নিস্তব্ধতা ভেঙে জুয়ন কথাটা বলল। চলে যাবে জন? এত তাড়াতাড়ি? জুয়নের কানে মেরিয়ালিটার আকুলতা পরিষ্কার ধরা পড়ল। জুয়ন ওর হাত দুটো ধরে বলল, আমি যাব না মেরিয়ালিটা, রোজ রাতে আমি তোমার কাছেই থাকবো। দেখো, এইভাবে গল্প করব আমরা। তুমি সারা জীবনের জন্য আমার হতে পারো না জুয়ন? মানে এ কি বলছে ম্যানিকুইনটা? জুয়ন দেখল মেরিয়ালিটা তাকে আস্তে আস্তে জড়িয়ে ধরছে। জুয়নও তাকে নিবিড় হয়ে জড়িয়ে ধরল। হঠাৎ ঘাড়ের কাছে পিন ফোটার মতো যন্ত্রণা হলো জুয়ানের। মনে হচ্ছে কেউ যেন তার শরীরের ভিতর থেকে সমস্ত রক্ত শুষে নিতে চাইছে, কিন্তু তাও সেই আলিঙ্গনের প্রবল আকুতি থেকে নিজেকে মুক্ত করতে চাইল না জুয়ান, বরং আরও আকুল হয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরল মেরিয়ালিটাকে। কতক্ষণ যে ওইভাবে সময় কেটেছে কোনো খেয়াল নেই জুয়ানের। মনে হচ্ছে অনেকটা ঘুমানোর পরে উঠেছে আবার। কিন্তু কোথায় আছে সে এখন? এটা কোথায়? দোকানের ভিতরে? এ কি, সে হাত পা নাড়াতে পারছে না কেন? এ কি হলো তার? দোকান ভর্তি ভিড় রোজকারের মতোই। সে লিউকাকে চিৎকার করে ডাকল, কিন্তু কেউ যেন শুনতেই পাচ্ছে না তার কথা। অথচ অনেকেই তার দিকে তাকাচ্ছে বিস্ময়ে। কি যে হচ্ছে কিছুই আন্দাজ করতে পারছে না জুয়ান। গত রাতের কথা মনে পড়ল জুয়ানের। মেরিয়ালিটা কোথায়? ও এবার এক কর্মচারী এসে জুয়ানকে ধরে ওকে ট্রলিতে তুলল। জুয়ান বুঝে উঠতে পারল না কি হচ্ছে ওর সাথে। কর্মচারীটি কে? নতুন এসেছে নাকি? কিন্তু কবেই বা এলো ছেলেটি? ছেলেটি ততক্ষণে জুয়ানকে নিয়ে অন্য ঘরে এলো। ওই তো মেরিয়ালিটা দোকানে ঢোকার দরজার সামনেই। কর্মচারী ছেলেটি জুয়ানকে মেরিয়ালিটার পাশে এনে দাঁড় করিয়ে দিল। উল্টো দিকের কাচের দেওয়ালের দিকে তাকাতেই জুয়ান দেখল পাস কোয়ালিটা তার পাশেই দাঁড়িয়ে রয়েছে। তার মুখে কিছু পাওয়ার আনন্দ টের পাওয়া যাচ্ছে। অবাক হওয়ার বোধহয় আরও বাকি ছিল জুয়ানের। সে নিজে একটা স্যুট পরে দাঁড়িয়ে আছে পাস কোয়ালিটার পাশে, ঠিক একটা ম্যানিকুইনের মতো। দোকানের খদ্দেররা খুব অবাক হয় এই ঘটনায়। এই বিখ্যাত বিয়ের পোশাক বিক্রির দোকানে কর্মরত একটি ছেলে জুয়ান 1 সপ্তাহ ধরে নিখোঁজ থাকায় পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ তার কোনো হদিশই পায়নি। ছেলেটি যেন এক রাতের মধ্যেই হাওয়ায় উবে গেল। কিন্তু 1 সপ্তাহ পরে ঠিক জুয়ানের মতো দেখতে একটি ম্যানিকুইনকে কোথা থেকে এনে হাজির করে কর্তৃপক্ষ। ম্যানিকুইনটাকে রাখা হয়েছে মেরিয়ালিটার ঠিক পাশেই। রাস্তার ধারে কাচের দেয়ালের মধ্য দিয়ে দেখা যায় দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে। দেখলে মনে হয় নববিবাহিত কোনো দম্পতি। প্রায় 90 বছর পরেও তারা একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে। এত বছরে দোকানের চেহারা বদলে গেছে। নতুন ম্যানিকুইন আনা হয়েছে, কিন্তু তাদেরকে তাদের জায়গা থেকে কখনোই সরানো হয়নি। এখনও পাশাপাশি দুজনকে দেখলে মনে হয় সদ্য বিবাহিত 2 যুবক যুবতী বিয়ের পোশাক পরে অপার সুখে দাঁড়িয়ে মৃদু হাসছেন। এরই সঙ্গে আসতে থাকে আরও কিছু অবাক করা ভুতুড়ে তথ্য। মধ্যরাতে নাকি এক জাদুকর আসেন ওই দোকানে, আর গভীর রাতে জুয়ান আর মেরিয়ালিটা শহরের পথে ঘুরতে বের হন। অনেকে নাকি তাদেরকে একসাথে দেখেওছেন, আর যারা তাদের মুখোমুখি পড়েছেন তাদের খোঁজ পাওয়া যায়নি কখনো। শুধু কয়েকদিন পরে তাদের মতো দেখতে ম্যানিকুইন দোকানে আনা হয়েছে। তাই সাবধান, মেক্সিকোর রাস্তায় রাত বিরেতে চলার আগে প্রাণটা হাতে করে নিয়েই যাবেন। উফ, কি মারাত্মক! ভাবুন তো, আমরা যে শপিং মলে যাই, এত ম্যানিকুইনদের ভিড়ে যদি জীবন্ত কোনো ম্যানিকুইন এইভাবে আপনার সাথে আলাপ জমায়, আপনি কি তাদের চিনতে পারবেন? যাকে এসব ঘটনা তো আর আমাদের দেশে ঘটেনি। তা বলে ভাববেন না যে আমাদের দেশে এমন ঘটনার অভাব আছে। শুধু আমাদের দেশে বলছি কেন, খাস কলকাতার বুকে জমে আছে এমন কত গল্প। আজকের মতো আমি সম্রাট, সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থাকুন।
গল্প শুনতে শুনতে ধানবাদে পৌঁছে যায় রিয়া আর সৌনক। রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটতে শুরু করেছে। বাড়ি ফিরে অগোছালো ঘরের মধ্যেই দুজনে শুয়ে ঘুমিয়ে পড়ে। সারা রাত গাড়িতে থাকার জন্য দুজনেই ভীষণ ক্লান্ত। ঘুম থেকে উঠে রিয়া ফ্রেশ হয়ে আসে। বাড়িতে জানাবে বলে নিজের ফোনটা খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু ফোনটা কোথাও খুঁজে পায় না। এর মধ্যে সৌনক কখন ঘুম থেকে উঠে টিভির চ্যানেলটা চালিয়ে দিয়ে বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছে সেটা খেয়ালই করেনি রিয়া। খবরের চ্যানেলটা চলছে। হঠাৎ একটা খবর কানে যেতেই টিভির সামনে থমকে দাঁড়ায় সে। আজ সকালের ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এরপরেই চলে যাব শহরের এক নজরে। শহরে আবারও দুর্ঘটনা। গতকাল রাতের হাইওয়েতে এক বীভৎস দুর্ঘটনায় প্রাণ হারালেন সদ্য বিবাহিত এক দম্পতি। প্রায় রাত 3টে নাগাদ একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে একটি এসইউভিকে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি প্রায় গুড়িয়ে আছে। গাড়ির ভিতরে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় মৃতদের নাম সৌনক ও রিয়া মজুমদার। গতকাল রাতে কলকাতা থেকে। হতবাক হয়ে যায় রিয়া। গতকাল রাতের ঘটনাটা এবার পরিষ্কার মনে পড়ে যায় তার। সৌনক কিছুতেই তাকে রেডিওতে গল্পগুলো শুনতে দিচ্ছিল না, বারবার খুনসুটি করছিল। হঠাৎ স্টিয়ারিং হাত থেকে সরে যায় সৌনকের। আর ঠিক সেই সময়ই কি গো, একটু চা করো না, খিদে পাচ্ছে তো। কখন যে বাথরুম থেকে বেরিয়ে সৌনক রিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। দিচ্ছি মশাই, একটু অপেক্ষা করুন। আলগা হেসে রান্নাঘরের দিকে পা বাড়ায় রিয়া। গলা উঁচিয়ে সৌনক বলে, রিয়া, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। আর এখন তো হাতে অঢেল সময়। এতক্ষণ আপনারা শুনছিলেন পাঞ্চালিকাদের লেখা গল্প সব ভুতুড়ে অদ্ভুতুড়ে। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।